আসসালামু আলাইকুম। তলে তলে বিশাল ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত। এসব কিসের আলামত? জামাত তো খুব কৌশলে রাজনীতি করে, ঠান্ডা মাথা রাজনীতি করে। জামাতের পলিটিক্স তো হলো ডিপ পলিটিক্স একেবারে। ধরা খুবই কঠিন, খুবই মুশকিল। জামাত কখন কি করে, কি করে বসে, কোন ঘটনা ঘটিয়ে দেয় রাজনীতিতে, কোন কৌশলে ক্ষমতায় চলে যায়, বিএনপি সেই টেনশনে আছে। একের পর এক জামাত যেভাবে চমক দেখাচ্ছে রাজনীতিতে, এতে বিএনপি হতাশ হয়ে পড়ছে, বিএনপির নেতাকর্মীরা ঝিমিয়ে পড়ছে জামাতের এই কৌশলের কারণে। 24শে 5ই আগস্টের পর দেখেন বিএনপির হাতে যেই নির্বাচনের মাঠ ছিল, বিএনপি একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এটার ব্যাপারে বিএনপি শুধু নিশ্চিত ছিল না, সারা বাংলাদেশের সাধারণ জনগণ নিশ্চিত ছিল। বর্তমানে দেখেন বিএনপির অবস্থা। বিএনপি এখন ক্ষমতায় যেতে পারবে কিনা এই টেনশনে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের, তারেক জিয়া সহ সবার খুব টেনশনে আছে। এটা হলো বিএনপির ভুল রাজনীতির কারণে বিএনপির হাত থেকে রাজনীতির মাঠ চলে গেছে জামাতের হাতে। জামাত কৌশলে তাদের হাতে রাজনীতির মাঠ নিয়ে নিয়েছে। জামাতের একের পর এক অঘটন ঘটিয়ে দিয়েছে রাজনীতিতে, চমক দেখিয়ে দিয়েছে রাজনীতিতে। এই পরপর 5টা বিশ্ববিদ্যালয়ে জামাত, এই শিবির যে বিজয়ী হবে, এটা আপনি কল্পনা করছেন? এটা কেউ কল্পনা করছে? এটা কেউ ভাবেনি। সারা বাংলাদেশে বিএনপি তো ভাবেনি, ছাত্রদল ভাবেনি, এটা বাংলাদেশের কেউ ভাবেনি, একটা নাগরিকও ভাবেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় মতো বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীরা একেবারে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে, ভূমিধস বিজয় পাবে, এটা তো ছাত্রদল বা বিএনপি শত্রুপক্ষ ভাবেনি এভাবে ভূমিধস বিজয় পাবে। বিজয় হওয়ার সম্ভাবনা ছিল, মানুষ এতটুকু প্রেডিকশন করছে বিজয় হতে পারে শিবির, কিন্তু এইভাবে বিজয়ী হবে একেবারে ভূমিধস। 5টা বিশ্ববিদ্যালয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে, এটা কল্পনারও বাহিরে। এটা হলো জামাতের কৌশলী রাজনীতির কারণে। রাজনীতি হলো কৌশল, কৌশলে মার দিতে হবে। আপনি গায়ের জোরে রাজনীতি করতে পারবেন না। গায়ের জোরে রাজনীতি করতে গেলেই রাজনীতি চলে যাবে আপনার কাছ থেকে আপনার প্রতিপক্ষের হাতে। আপনার মাঠের নিয়ন্ত্রণ আপনার প্রতিপক্ষের হাতে চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না, কারণ জনমত আপনার পক্ষে থাকবে না। সাধারণ জনগণ বুঝে শান্তি, যেখানে শান্তি আছে, যারা যেখানে শৃঙ্খলা আছে, যেখানে নিরাপত্তা আছে, নিরাপদ আছে, মানুষ সেখানে যাবে। গায়ের জোরের অর্থ হলো আপনি সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন, আপনি ভয়ঙ্কর মানুষ, আপনাকে মানুষ ভয় পাবে, আপনার কাছে যাবে না। ঠিক আপনাকে সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে, উপর দিয়ে বুঝাবে যে আপনার সাথে আছে, যেহেতু ভয় আছে, আপনাকে ভয় পায়, আপনাকে নিয়ে মানুষ আতঙ্কিত। শিবির সেই কৌশলে রাজনীতি করেনি। শিবির গায়ের জোরে রাজনীতি না করে মানুষের কাছাকাছি গেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে, মানুষকে বিশ্বাস করাতে চেয়েছে যে বিএনপি, শিবির মানুষের কাছে নিরাপদ। শিবির কোনো ভয়ঙ্কর কোনো সংগঠন না, শিবির কোনো জঙ্গি সংগঠন না, শিবিরের নেতাকর্মীরা কোনো সন্ত্রাসী না। শিবির সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ভয়ভীতি আতঙ্ক যারা তৈরি করে তার বিরুদ্ধে। শিবিরের কাছে হলো আপনি নিরাপদ থাকবেন। শিবির এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আপনি শিবিরের কাছে যাবেন, জামাতের কাছে যাবেন, আপনি সেখানে নিরাপদ থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার কোনো ভয় নেই, নির্ভয়ে আপনি যেতে পারবেন, কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন, রাতের আধারে যেতে পারবেন, দিনে যেতে পারবেন, যে কোনো সময় যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যেসব সংগঠন আছে তাদের প্রতি মানুষের একটা ভয় আছে, আতঙ্ক আছে, দিনে রাতে যাবে কি, দিনের বেলায় নিরাপদ না, এবং তাদের নেতাকর্মী তাদের হাতেই নিরাপদ না, সাধারণ জনগণ কিভাবে তাদের কাছে যাবে? গত 1 বছরে বিএনপির হাতে, বিএনপির নেতাকর্মী প্রায় 500-র মতো নেতাকর্মী মারা গেছে শুধু চট্টগ্রাম, রাউজান আর রাঙ্গুনিয়াতে মারা গেছে 60 জনের মতো নেতাকর্মী। বিভিন্ন ভাগ বাটোয়ারা নিয়ে, যে বিভিন্ন জায়গায় দখল করছে, চাঁদাবাজি করছে, ওগুলির ভাগ বাটোয়ারা নিয়ে এবং আভ্যন্তরীণ কোন্দল নিয়ে, পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে তাদের মাঝে এই দ্বন্দ্ব সংঘাত হয়েছে, এবং এই এতগুলো মানুষ, এতগুলো নেতাকর্মী মারা গেছে। এখন যেখানে তাদের নেতাকর্মী তাদের কাছে নিরাপদ না, সেখানে মানুষ কিভাবে নিরাপদ? মানুষ এটা ভাবে, মানুষ বুঝে। এজন্য বিএনপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, আর শিবির সেই জায়গাটা দখল করে নিয়েছে,
জামাত সেই জায়গাটা দখল করে নিয়েছে যে আসো আমাদের কাছে আসো, আমরা নিরাপদ, এখানে নির্ভয়ে থাকতে পারবা, নির্ভয়ে আসতে পারবা, নির্ভয়ে কথা বলতে পারবা। ওই জন্য জামাতের প্রতি ঝুঁকে গেছে মানুষ। জামাত একের পর এক যে বিশাল ঘটনা ঘটাচ্ছে, এই যে আজকে চীনের রাষ্ট্রদূতের সাথে জামাতের আমিরের বৈঠক হয়েছে, ইয়াও ওয়েনের সাথে, চীনের রাষ্ট্রদূত, ওনার নাম ইয়াও ওয়েন, ওনার সাথে আজকে জামাতের আমিরের বৈঠক বসেছে। এটা কিসের আলামত, এটা কিসের লক্ষণ? এটা অবশ্যই একটা সিগন্যাল দেয় আগামী ক্ষমতায় যাওয়ার। জামাত তো এখন রাজনীতি করতেছে বিরোধী দলে বসার জন্য না, জামাত রাজনীতি হলো ক্ষমতায় যাওয়ার জন্য, আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য জামাত পলিটিক্স করতেছে। এটা শুধু দেশের আভ্যন্তরে না, এটা বিদেশি যেসব বড় বড় শক্তি আছে তাদের সাথেও জামাতের একের পর এক ধারাবাহিক বৈঠক চলতেছে। আপনারা লক্ষ্য করবেন গত 6-7 মাস থেকে জামাতের আমিরের সাথে বিদেশি অসংখ্য রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে। ওনার এই যে বসুন্ধরার বাসভবন আছে, সে বাসভবনে একের পর এক ধারাবাহিকভাবে ইউরোপের অনেক দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করছেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত, সুইডেন, ডেনমার্ক, নরওয়ের রাষ্ট্রদূত, ইংল্যান্ডের রাষ্ট্রদূত, সর্বশেষ ওনার এই যে চিকিৎসা যখন অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পর উনি যে চিকিৎসা নিচ্ছিলেন তখন গোপনে ভারতের রাষ্ট্রদূত 2জন কূটনৈতিক ওনার সাথে সাক্ষাৎ করছেন ওনার বাসায় গিয়ে, ওনার শারীরিক খোঁজ খবর নেওয়ার অজুহাত দিয়ে সেখানে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করছেন। চীনের রাষ্ট্রদূত আজকে সাক্ষাৎ করলেন, এভাবে অনেক রাষ্ট্রদূত সাক্ষাৎ করছেন, সামনে আরো করবেন। এটা হলো জামাত যে আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে নিশ্চিত ধরে বিদেশিরা এই জন্য ওইসব জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করতেছেন। সরি, বিদেশিরা বুঝে যে বাংলাদেশে কি অবস্থা এখন চলতেছে, এই অবস্থা বিদেশি কূটনীতিকরা বুঝে যেই দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি সেই দলের সাথে তারা যোগাযোগ বাড়ায়। এই জন্য বাড়ায় যে সেই দল ক্ষমতায় গেলে যেন তারা তাদের দেশের স্বার্থ রক্ষা করতে পারে, তাদের দেশ যেন লাভবান হয়। এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে হলো ওটা। নির্বাচনের আগে ওরা যাদের দেখে যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি তাদের সাথে তারা যোগাযোগ বাড়িয়ে দেয়, সম্পর্ক বাড়িয়ে দেয়, তাদের দেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য, তাদের সুবিধার জন্য, তাদের দেশের সুবিধার জন্য, তাদের নাগরিক সুবিধার জন্য। ওই সরকার যেন, ওই দল ক্ষমতায় গেলে যেন ওই সরকার এই সুবিধাগুলি পায়। জামাতের বেলায় এটা ঘটছে। জামাত যে নিশ্চিত ক্ষমতা যাচ্ছে এটা বিদেশিরা টের পেয়ে গেছে, এটা বুঝতে পেরেছে। বিদেশিরাও তো আমাদের দেশে সকল খবর রাখে, বিদেশিদের কাজে হলো বাংলাদেশের রাজনীতির যত খবর আছে এগুলি রাখা, কার কি অবস্থা এগুলি ওরা, ওদের কিছু গোয়েন্দা তথ্য আছে পায় এবং নিজেরা খোঁজখবর রাখে। ওরা মুভমেন্ট দেখে বুঝতে পারে রাষ্ট্রের, সরকারের মুভমেন্ট, জনগণের মুভমেন্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুভমেন্ট, এগুলি দেখে ওরা বুঝতে পারে যে আগামী নির্বাচন কারা ক্ষমতায় যাচ্ছে। এই জন্য তখন তারা ওই দলগুলোর সাথে যোগাযোগ বাড়িয়ে দেয়। আপনি দেখবেন যে জামাত এবং বিএনপির সাথে বিদেশি রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতেছে, অন্য কোনো দলের সাথে না। কারণ অন্যদের সম্ভাবনা নেই, ওরা জানে গিয়েও ওদের সাথে লাভ নেই। ওদের সাথে ফরমালি কোনো জায়গায় যদি একেবারে স্পেশালি হয়তো বিএনপির একটা সমাবেশ হয়েছে, বিএনপির একটা কোনো মিটিং হয়েছে, সেখানে বিদেশি একজন রাষ্ট্রদূতকে ইনভাইট করছে, সেখানে গিয়ে অন্য দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ হয়েছে, সেইভাবে কিছু কথা হয়, নাইলে কথা হয় না। জামাত আর বিএনপির সাথে এখন বিদেশিদের যোগাযোগ সবচেয়ে বেশি। আর জামাতকেও ওরা ধরে রাখছে যে জামাত ক্ষমতা যাবে নাহলে বিএনপি যাবে, এটা ধরেই ওরা যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।